সেই দিন রাতের পর থেকে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে পড়েছিল। বাহিরের হাওয়া থমকে গেছে, কিন্তু ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বইছে। তে বারান্দার কোণে দাঁড়িয়েছিল, কপালে অশান্ত ভাঁজ, মনের ভিতর অস্থিরতা। তার মা আয়ু বেগম বারবার ওর হাত ধরে সান্ত্বনা দিতে চাইছিলেন, কিন্তু তার নিজের বুক যেন শূন্য হয়ে যাচ্ছিল। হঠাৎ RM রহমান সবাইকে বড় করে ডাকলেন। তার মুখ গম্ভীর, চোখে রাগের ঝলক। আজ থেকে জঙ্কুকের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওর সাহস হয়েছে কিভাবে আমাদের সম্মান নষ্ট করার? তে যদি আমাদের মেয়ে হয় তবে আজ থেকে তার পথ আলাদা হবে। আমাদের পরিবারের মান মাটিতে মিশতে দেব না। কথাগুলো বজ্রপাতের মতো শোনা গেল। সবাই কেঁপে উঠল। তে ভয় পেয়ে তার মায়ের হাত শক্ত করে ধরে রইল। ভোরের আলো ফোটার আগেই বেগম সাহেব জাঙ্কুকের বাড়িতে হাজির হলো, দুইজন লোক নিয়ে। তার কণ্ঠে কটু কটু হুমকি। শোন জাঙ্কক, আমাদের মানহানি করে যদি এখানে থাকতে চাস তবে ভুল করছিস। আজই এই গ্রাম ছাড়। জাঙ্কুক বেগম চাচার দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। তার চোখে ভয় নয়, বরং অদম্য দৃঢ়তা। সে গলা ভারী করে বলল, চাচা, ভালোবাসা কি অপরাধ? আমি তের নাম নিয়েছি সম্মান নিয়ে, লুকিয়ে নয়। আপনারা কি ভাবছেন চাচা আমি তেকে নিয়ে পালিয়ে যাব? আমি পালাবো না চাচা, দরকার হলে লড়বো। বেগম দাঁত চেপে বলল, তুই যদি না যাস তবে তোর পথ আমি বন্ধ করব। বেগমের সঙ্গে দুজন আসল লোক জাঙ্কুকে দেখে এগিয়ে এলো, কিন্তু জাঙ্কুক এক পাও সরল না। সে সোজা হয়ে রইল, কণ্ঠ অটল। তেকে আমি ভালোবাসি চাচা, তে আমার হৃদয়ে আছে। পারলে আমাকে সরিয়ে দেখান, কিন্তু আমার মন থেকে তাকে কখনো সরাতে পারবেন না। সেই দৃঢ় উচ্চারণ বাতাসে কাঁপন তুলল। ন্যান্সি দৌড়ে ঘরে ঢুকে থেকে বলল, তে, ওরা জাঙ্কুকে তাড়িয়ে দিতে চাইছে, তুই কিছু বলবি না? তের চোখ সঙ্গে সঙ্গে ভিজে উঠল, কিন্তু সে জানতো যদি এখন মুখ খুলে তবে তার বাবার রাগ আগুন হয়ে উঠবে। তার মা আয়ু পাশে এসে ফিসফিস করে বললেন, তে, ধৈর্য ধর মা, এখন কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে, সঠিক সময় আসতে দে। তে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। গাছতলায় দাঁড়িয়ে আছে জঙ্কুক, মুখে কোনো ভয় নেই, শুধু তীব্র এক আকুলতা। তার ঠোঁটে নিঃশব্দ নড়ছে। জঙ্কুক জানালার দিকে তাকিয়ে মনে মনে বলল, তে আমার জন্য অপেক্ষা করো, আমি সবকিছু ঠিক করে দেব। তে দেখতে পেল জঙ্কুক তার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। জঙ্কুকের এই নিস্তব্ধে তের বুক কেঁপে উঠল। বাড়ির ভিতর আলোতে ভরে উঠল, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা ছিল না। আজ আবার বৈঠক বসলো। লিমিনহো তার মা রোজ এলেন সরাসরি প্রস্তাব নিয়ে। রোজ বেগম কঠিন গলায় বললেন, ওই দিনে তো আপনাদের বাড়ি সব কাণ্ডকর্ম দেখলাম, তবুও আমার ছেলেটা এখানে আসলো। আমার ছেলে নাকি আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। যদি আপনার সম্মান বাঁচাতে চান তবে দ্রুত সিদ্ধান্ত নিন। RM রহমান মুখ গম্ভীর করে উত্তর দিলেন, চিন্তা করবেন না ভাবি, আমি জাঙ্কুককে এই গ্রাম থেকে সরিয়ে ছাড়বো। আমাদের সম্পর্ক ক্ষুণ্ণ হতে দেব না। কথাগুলো শুনে তের বুক যেন ফেটে যাচ্ছিল। কেউ তার অনুভূতি বুঝলো না, যেন সবাই তাকে দাবার গটির মতো ব্যবহার করছে। রাত গভীর হলো, বাড়ির সব দরজা জানালা বন্ধ, কিন্তু তের চোখে ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর কেবল একটি প্রতিজ্ঞা প্রতিধ্বনি হলো, যতই তারা আমাদেরকে আলাদা করতে চাক, আমি জাঙ্কুকে ছাড়বো না। আমি তার মায়ায় জড়িয়ে পড়েছি, আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো আল্লাহ? চোখ বেয়ে টলমল করে অশ্রু নেমে এলো, কিন্তু সেই অশ্রুতে দুর্বলতা নয়, ছিল এক অদম্য মায়া। রাত গভীর হয়ে এসেছে, চারপাশে নিস্তব্ধ, শুধু দূরের ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তে জানালার পাশে বসে আছে, মনে মনে এক অদ্ভুত কষ্ট আর অস্থিরতা। হঠাৎ জানালার ফাঁক দিয়ে নরম শব্দ ভেসে এলো, তে আমি এসেছি, জ্বালানা খোলো। তে তে চমকে উঠল, গুটি গুটি পা ফেলে জানালার কাছে গিয়ে জানালাটা খুলে দিল। দেখতে পেলে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, চোখে একরাশ ভরসা। তে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কেন এসেছেন? কেউ দেখে ফেললে? জাঙ্কুক মৃদু হাসল। ভয় পেও না তে, আমি তোমাকে শুধু দেখতে এসেছি, সারাদিন চোখের দেখাটাও দেখতে পারিনি তোমাকে।
জঙ্কুক হাত বাড়িয়ে দিল। তে দ্বিধা করলেও জানালা গ্রিল ধরে হাত রাখলো। দুজনের হাত স্পর্শ করলো। এই যেন দুজনের মধ্যে অদৃশ্য শীতল অনুভূতি কাজ করছিল। ঠিক তখনই দূর থেকে কারো পদধ্বনি শোনা যাচ্ছিল। ন্যান্সি দৌড়ে এসে ফিসফিস করে বলল, জঙ্কুক পালাও, দুজন লোক নিয়ে বোগাম চাচা এদিকে আসছে। জঙ্কুক তের দিকে শেষবার তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আবার আসবো তে, বিশ্বাস রাখো। তারপর অন্ধকারে মিলিয়ে গেল। বোগাম ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করছিল, আমি জানি ও কাছে ছিল, যদি একবার ধরতে পারি না আজকে শেষ করে দেবো একেবারে। তের বুক কাঁপছিল। সে জানতো তাদের এই দেখা বিপদ ডেকে আনবে। কিন্তু মন থেকে একটা কথাই বারবার বাজছিল, ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি দোষী। ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু তে জানতে পারল না তার জন্য কি অপেক্ষা করছে। তের মা আয়া বেগম তের পাশে এসে বলল, তে আমি তোর পাশে আছি মা, কিন্তু তোর বাবা কখনোই জাঙ্কুকে মেনে নেবে না। তে তার মায়ের দিকে টলমল চোখে তাকিয়ে বলল, আমরা দুজন কি করেছি মা? ভালোবাসা তো অপরাধ নয়, তাহলে আমরা দুজন কেন অপরাধী হলাম? আয়ু বেগম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তিনি বললেন, পরিবার যা সিদ্ধান্ত নিয়েছে তুই রাজি হয়ে যা মা। পরিবার তোর ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মা, আমি তো জঙ্কুকের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি মা। এই এত বছরের ভালোবাসা আমি একদিনে কিভাবে ভুলে যাব মা? আয়া বেগম বললেন, দেখ মা, ভাগ্যের লেখা সব আল্লাহর হাতে। আল্লাহ যা পরিকল্পনা করে রাখেন তা আমাদের জন্য শ্রেষ্ঠ। আয়ু বেগম থেকে অনেক বুঝিয়ে চলে গেলেন। তের যেন পুরো দুনিয়া ঘুরছে। এখন কি করবে সে? সবকিছু অস্বস্তি মনে হচ্ছে। আরাম সাহেব বিকালে চায়ের দোকানে চা খাচ্ছিল। তখন কথোপকথনের মাঝে তার মেয়ের কথা ওঠে। একটি লোক জিজ্ঞেস করে, এই শুনেছি তোমার মেয়ে নাকি পাড়ার কোন ছেলের সাথে লাইন আছে। আরে ভাই আর বললেন না, আমার মেয়ে লাখে একটা। ওই ফকিন্নির ছেলের সঙ্গে আমার মেয়ের জীবন সঙ্গী হিসেবে কখনোই বাছাই করব না। আমার মেয়ের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে। তখন লোকটি বলল, সবই তো বুঝলাম, বলা তো যায় না তোমার মেয়ে ওই ছেলেটিকে পছন্দ করে, না জানি কোন দিন আকাম করে বসে। বলে দোকানের সব লোক হাসা শুরু করে। আরাম সাহেবের মুখ লালচে বর্ণ ধারণ করে। তিনি ফুসফুস করে সেখান থেকে চলে এলেন। তে তার মায়ের সাথে বসে টুকটাক কাজ করছিল। তখনই বোগাম সাহেব চিল্লাতে চিল্লাতে ঘরে ঢুকলেন আর বললেন, বড় ভাই, বড় ভাই, ঘর থেকে বের হও। আরাম সাহেব ঘর থেকে বেরিয়ে এলেন। বোগাম বললেন, তোমার মেয়ের কাছে ওই ছেলে কিভাবে আসে? তোমার মেয়ের মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমার মেয়ে কই? তের কি চোখে পড়ে না পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে? তার জন্য পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে। তোমার মেয়ের খবর আমাকে যেই সামনে পায় সেই জিজ্ঞেস করে। তোমার ভাতিজি নাকি ওই ছেলের সাথে লাইন আছে, আরো কত কি। আরাম সাহেব আর নিজের রাগ দমিয়ে রাখতে পারলেন না। বাঁশঝাড় থেকে একটা চিকন লাঠি নিয়ে এসে তের ঘরে ঢুকলেন। ভেতর থেকে দরজা আটকে দিলেন। তে তখন ঘরে ছিল। তে কিছু বুঝে ওঠার আগে আরাম সাহেব মারতে শুরু করেন আর বলেন, নিজের সম্মান বাঁচাতে পারলাম কই? তোকে জন্ম দিয়ে আমরা মনে হয় ভুল করেছি। যেদিকে যে অসম্মানের বাড়ি ছুঁড়ে মারছে, বল আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি? বল আমাদের পছন্দে তুই বিয়ে করবি না? তোকে আমাদের পছন্দে বিয়ে করতে হবে, নাহলে তোকে মেরে ফেলবো। এমন মেয়ে দরকার নেই যে কিনা পরিবেশ নষ্ট করে, পরিবারকে অসম্মান করে। জন্ম দিতে পেরেছে, মেরে ফেলতেও পারবো। তে মাটিতে লুটিয়ে পড়ল। আয়ু বেগম দরজায় করাঘাত করছিলেন। তাকে আর মারবেন না, ছেড়ে দিন ওকে, ওকে ছেড়ে দিন, আর মারবেন না মেয়েটাকে। মেয়েটা অনেক ব্যথা পাচ্ছে, মরে যাবে তো। দরজা খুলুন, খুলুন না, আর মারবেন না মেয়েটাকে, আর করবে না সব। এভাবেই আরাম সাহেব থেকে অনেকক্ষণ যাবৎ মারলো। আয়ু বেগমের কান্না আর জোরাজোরিতে আরাম সাহেব রেগে ফুসফুসিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আয়ু বেগম দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন। তের শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। মারতে মারতে তে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আয়ু বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার মেয়েটাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে ফেলেছে, আর করিস না দেশ। তোর বাবা যা বলছে তুই তাই কর।
ন্যান্সি তের বাবার সব কাণ্ডকর্ম জাঙ্কুককে জানায়। জাঙ্কুক এসব কথা শুনে তার বুকের ভেতর সবকিছু তোলপাড় হয়ে যাচ্ছিল। ওই রকম একটা মেয়ের গায়ে কিভাবে হাত দিতে পারে? তিনি কি আদৌ বাবা, নাকি বাবা হওয়ার শুধু একটা নাম? ন্যান্সি, তুমি আমাকে একটু সাহায্য করবে প্লিজ? দেখি বলবে রাত্রে 2টার সময় আমার সাথে দেখা করতে। ন্যান্সি সম্মতি জানালো। বিকেলের দিকে তের শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গেল। আই বেগম পাশে বসেছিল। তিনি তের মাথায় পানি ঢেলে দিচ্ছেন। তে আড়ালে চোখের পানি ফেলছে। তার শরীরে ব্যথায় কুকড়ে উঠছে, নড়তে পারছে না। বুকের ভিতর রাখা কষ্ট যেন আপনা আপনি বের হয়ে উঠছে। তখনই ন্যান্সি এসে তের পাশে বসলো। তে, এখন তোর শরীরটা কেমন আছে? তে চোখ নামিয়ে উত্তর দিল সে ঠিক আছে, কিন্তু মনের ভিতর চাপা কষ্ট কাউকে দেখাতে পারছে না। ন্যান্সি তার কষ্টটা বুঝতে পারলো। খালাম্মা, আর পানি দিতে হবে না ওর মাথায়। তুমি এখন যাও, ওর জন্য কিছুটা খাবার নিয়ে আস। ওর শরীরটা দুর্বল মনে হচ্ছে। আয়ু বেগম চলে গেলেন তার জন্য খাবার আনতে। এই ফাঁকে ন্যান্সি তের কানে ফিসফিস করে বলল, এই তে শোন, জঙ্কুক বলেছে রাত 2টায় তার সাথে দেখা করতে। আমি তোর অবস্থাটা বলেছিলাম। বেচারা অনেক কষ্ট পেয়েছে। তে, ন্যান্সি আপু, তুমি কেন ওইসব কথা বলতে গেলে? না তে, জাঙ্কুকের এসব বিষয়ে জানা অনেক জরুরি, কারণ তোরা দুজন দুজনকে ভালোবাসিস। তে মনে মনে বলল, হ্যাঁ, সে তো আমার ব্যথায় কষ্ট পাচ্ছে। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই তার সাথে দেখা করব। আমি অনেক ভালোবাসি জাঙ্কুক, অনেক ভালোবাসি। তখনই তের মা ঘরে ঢুকলো। খাবারের প্লেট হাতে নিয়ে তেকে খাইয়ে দিতে লাগলেন আর বলল, তে, তোর বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কালকেই তোর বিয়ে হবে। তুই রাজি হয়ে যাতে। মা বাবা সুখের জন্য সন্তানের দায়ভার নেয়। সব মা বাবারও ওই দায়িত্ব তার সন্তানদেরকে সুখে রাখার। তে, তোর বাবা তোর সুখের জন্যই তো দায়িত্বটা নিয়েছি। এটা কি মা বাবার কর্তব্য না? তে সব শুনলো, কিন্তু উত্তর দিল না। রাতে তে ছটফট করছিল জাঙ্কুকের সাথে দেখা করার জন্য, কিন্তু তার শরীর ব্যথায় সে উঠতে পারছে না। এর মন মানছে না, জাঙ্কুকের সাথে দেখা করতেই হবে, যত বাধা আসুক। শরীর ব্যথা থেকে মনের ব্যথা আরো বড় কষ্টকর, সেটা কাউকে বোঝানোর মতো নয়। বেগম সাহেব আজ রাত 1টা পর্যন্ত বাড়িতে চক্কর লাগায়। তার মনে হচ্ছিল আজকে জাঙ্কুক তের সাথে দেখা করতে আসবে। তিনি আরো কিছুক্ষণ বাড়িতে চক্কর লাগান, আর কিছুক্ষণ পরে তিনি ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তের শরীর ব্যথায় চোখে ঘুম নেই, শরীরটা জ্বালা পোড়া করছে। 2টার দিকে জাঙ্কুক এসে জ্বালানোর টোকা দিয়ে বলল, তে, তে ঘুমিয়ে পড়েছো? তে, তে আস্তে আস্তে জানালা দিকে এগিয়ে গেল। জাঙ্কুক দেখে দেখে তার চোখ ভিজে উঠল। তে, তুমি কি বাইরে আসতে পারবে? তে আস্তে আস্তে বাইরে আসলো। জাঙ্কুক দেখে দেখে অস্থির হয়ে উঠলো। তে চাঁদের আলো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক হঠাৎ একটা কাজ করে বসলো। তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আর বলল, তোমার একই হাল করেছে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে তো। এভাবে কেউ মারে? আরাম সাহেব তাকে এমন ভাবে মেরেছে যে জামার উপর দিয়ে মারের দাগ ফুলে উঠেছে। জাঙ্কুক তা দেখে অবাক, সে নিস্তব্ধ হয়ে পড়েছে। তে তার দিকে তাকিয়ে বলল, জাঙ্কুক, আপনি আমাকে বিয়ে করে নিন প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। জাঙ্কুক তাকে আশ্বাস দিল, তে, আমি তোমার মা বাবার সম্মতিতে বিয়ে করতে চাই, আমি কোনো জোর করতে চাই না। তুমি চিন্তা করো না তে, আমি সবকিছু সামলে নিব।